যারা বিএনপি ঘরানার মানুষ, তারা গত 16 বছরের মধ্যে যদি কোনো বিয়ের অনুষ্ঠানেও দাওয়াত পেতাম, আমাদেরকে আলাদা বসানো হতো। আমাদেরকে আলাদা বসানো হতো যে আওয়ামী লীগ আমাদের সাথে বসবে না, আমাদের সাথে কোনো ছবি যেন না আসে। আব্বা যখনই দাঁড়াতো সংসদে বক্তৃতা দেওয়ার জন্য, আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে একজন ব্যক্তি সবসময় চোখ ঢেকে বসে থাকতো, ওটা ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। এটা আওয়ামী লীগ বলে যে সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাধীনতার বিপক্ষে ছিল। আমাকে যদি কেউ প্রমাণ দিতে পারতো যে সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাধীনতার বিপক্ষে ছিল। আপনার বাবার যে বক্তব্য ছিল, অনেক সময় বলতো যে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন তিনি, বা তিনি অনেক ইন্টারভিউ দিয়েছেন। আপনি কি আসলে সেটা সমর্থন করতেন কিনা, বা এই বিষয়ে মানে বাবা মুক্তিযুদ্ধ, আপনার বাবা এই বিষয়ে আপনার সন্তান বা দেশের নাগরিক হিসেবে আপনি কি বলবেন? দেখেন, আমার জন্ম স্বাধীনতার পরে। আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি একজন আম, রাজনীতিবিদের সন্তান। আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, আমি ফজলুল কাদের চৌধুরীর নাতি। ফজলুল কাদের চৌধুরী পাকিস্তান আমলের নেতা ছিলেন, অখণ্ড পাকিস্তানের। অখণ্ড পাকিস্তানের আমলের নেতা ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশের নাগরিক হিসাবে রাজনীতিতে এসছে। সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশের পার্লামেন্টের একজন সদস্য ছিল। আপনি যে কথাটা বললেন যে উনি স্বাধীনতার বিপক্ষে ছিল, আমি আজ না না, যেটা যেটা বলা হচ্ছে, যেটা আওয়ামী লীগ বলে যে সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাধীনতার বিপক্ষে ছিল, আমাকে যদি কেউ প্রমাণ দিতে পারতো যে সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাধীনতার বিপক্ষে ছিল, তাহলে ওটা দেখে আমি বিবেচনা করে আপনাকে জবাব দিতে পারি। তবে যেই মানুষটা প্রায় 40 বছর বাংলাদেশের জনগণের গোলামি করে এসছে, সংসদে গিয়ে তাদেরকে রিপ্রেজেন্ট করেছে, আপনি যদি এখন বলেন যে 40 বছরের সার্ভিসের পরেও বলা হবে যে সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাধীনতার বিপক্ষে ছিল অথবা বাংলাদেশের বিপক্ষে ছিল, তাহলে কিছু বলার আছে? আচ্ছা, চেষ্টা করবো যে আমিও সামনের 40 বছর যেন এই দেশের জন্য কিছু করে, এই দেশের জনগণের যদি খেজমত করে আমি প্রমাণ করতে পারি যে আমরা বাংলাদেশের পক্ষে। আচ্ছা, এমনিতে এই প্রশ্নের সাথে আরেকটু সংযোগ করা দরকার। দেশের মানুষ মনে করে আর কি, যেটা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল আপনার পরিবার, মানে প্রশ্নটা ছিল এমন আর কি। তো এই বিষয়ে মানে আপনি কি অভিমত দিবেন? পরিবার বলতে তো শুধু আপনার বাবাকে বুঝ। এই প্রশ্নটা জবাব আমি আপনাকে একবার বলে দিই। আমার মনে হয় যে দেশের মানুষ বলতে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, ওটা হয়তো চট্টগ্রাম বাদে, চট্টগ্রামের বাইরে যারা আছে তাদের কথা হয়তো আপনি বলতে বলতে পারেন। কারণ চট্টগ্রামের মানুষ আমার পরিবারকে তাদের নিজস্ব রিপ্রেজেন্টেটিভ হিসাবে দেখেন, এবং ওনাদের সবার মতামত হচ্ছে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার বাংলাদেশের পক্ষের। সেই কারণেই বারবার করে ভোট দিয়ে তাকে সংসদে পাঠিয়েছে। তো আমার মনে হয় না যে মানুষ কি বলছে অথবা তারা কি ধারণা করছে এটা বড় জিনিস। বলে না যে আপনি যদি ভোট দিয়ে কোনো সময় দেখেন যে কত মানুষ কত পার্সেন্টেজ মানুষ পক্ষে বলছে আর কত পার্সেন্টেজ মানুষ বিপক্ষে বলছে, আমার মনে হয় যে এতবার নির্বাচন করে এটা প্রমাণ হয়ে গেছে যে চট্টগ্রামের মানুষ সালাউদ্দিন কাদের চৌধুরীকে বাংলাদেশি হিসেবেই পরিচিত দিয়েছে আর বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবেই পরিচিত দিয়েছে। আচ্ছা, এমনিতে মুক্তিযুদ্ধের পরের কথা আমরা গণমাধ্যম থেকে জানি, বা বিভিন্ন রাজনীতিবিদরা তারা বলে থাকেন যে চৌধুরী পরিবারের সাথে শেখ পরিবারের একটা দ্বন্দ্ব ছিল, যেটা বলা হচ্ছে। আপনি কি সেটা দেখেছেন কিনা বা উপলব্ধি না, করছেন? সত্যি করে বলতে আমি আমি কোনো সময় এটা দেখিনি। একটা 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 গল্প, গল্প ঠিক না, একটা এটা ইতিহাস। আম, আমার ভাই যখন, তার যখন বিয়ে হয় তখন বিএনপি ক্ষমতায় ছিলেন। এটা 2002-03 সালের দিকে হবে, ঠিক মনে পড়ছে না। আমার বাবা কিন্তু শেখ হাসিনাকে দাওয়াত দিতে গিয়েছিল। আমার বাবা শেখ হাসিনাকে বিরোধী দলের নেত্রী হিসেবে আমার বাবা কিন্তু তাকে দাওয়াত দিতে গিয়েছিল।
তো সম্পর্কটা গুলো ওরকম ছিল যে এখানে যে অ্যানিমসিটি বলতে যে একটা ছিল দুই পরিবারের মধ্যে, ওটা আমরা কোনো সময় দেখিনি। আপনাদেরকে একটা জিনিস বোঝা দরকার, আসলে এই গত 16 বছরের রাজনীতির বাইরেও যে এক ধরনের রাজনীতি ছিল আগে, এটা আমরা ভুলেই গিয়েছি। আমার এখনো মনে আছে যে আব্বা যখন সংসদে দাঁড়িয়ে কোনো সময় স্পিচ দিত, তখন কিন্তু আমাদেরকে আগে আগে বলে যেত যে আজকে আমি বক্তৃতা দিব, তোমরা যদি দেখতে চাও আজকে বিটিভিতে দেখো। তো আমরা সবাই এই রুমের মধ্যে একটা টিভি ছিল, ওখানে বসে বসে আমরা সবাই ফুল ফ্যামিলি একসাথে বসে আব্বার বক্তৃতা দেখতাম। তো বক্তৃতার মধ্যে আপনি তো জানেন আমার বাবা একটু ব্যাকা হাসি দিয়ে কিছু কিছু মানুষের ব্যাপারে আলাপ আলোচনা করতো, তাদেরকে হয়তো মনে একটু কষ্টও দিত কিছু কথা বলে। ওটার মধ্যে একজন ব্যক্তি ছিল যেই মানুষটা হয়তো আব্বা যখনই দাঁড়াতো সংসদে বক্তৃতা দেওয়ার জন্য, আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে একজন ব্যক্তি সবসময় চোখ ঢেকে বসে থাকতো, ওটা ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্তর সাথে আব্বার একটা এমন লাগালাগি ছিল নন স্টপ, যে বক্তৃতা দিলেই যে উনি আব্বা সবসময় সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে কিছু বলবে, আর সুরঞ্জিত সেনগুপ্ত কোনো সময় বক্তৃতা দিলে আব্বাকে নিয়ে কিছু বলবে। তো আমরাও এটা দেখতাম যে কথা লাগালাগি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। রাতের বেলা যখন আব্বা ফেরত আসতো, তখন কিন্তু আমি আব্বার জিজ্ঞেস করলাম যে হ্যাঁ আজকে কেমন ছিল, ভালো ছিল বক্তৃতা। কথা বলতে বলতে আব্বা বলতো যে হ্যাঁ, আরে সুরঞ্জিত তো পরে এটা বললো আমাকে, হাসতে হাসতে বললো যে এটা বলেছিল। যে সুরঞ্জিত সেনগুপ্ত তোমাকে এটা বলেছে মানে? আমি তো দেখলাম যে তুমি তাকে গালাগালি করলা। তো আব্বা তখন বললো যে হ্যাঁ, ওটা তো পার্লামেন্টের ভিতরে। পরে যখন ওই বাইরে যখন গেলাম, তখন আমরা দুজন একসাথে দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছিলাম, একসাথে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। তখন তো সম্পর্ক তো অন্যরকম ছিল। কারণ এই জিনিসটাই আগে রাজনীতিতে আপনার অ্যাক্রস দি আইল একটা সম্পর্ক থাকা দরকার ছিল, যে আপনি পার্লামেন্টের ভিতরে যাই হোক না কেন, কিন্তু আপনার একটা সুসম্পর্ক দরকার ছিল। কারণ একসাথে তো কাজ করতে হবে, আপনার সংসদ চালাতে হলে আপনার একসাথে কাজ করতে হবে। এই জিনিসটা পরবর্তীতে আর ছিল না। তো এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছিলাম যে এই নোংরা রাজনীতিটা কিন্তু এই গত 16 বছরে হয়েছে। তার আগে কিন্তু বেশ সুন্দরভাবেই কিন্তু আমরা একটা একটা বাংলাদেশের রাজনীতি আমরা দেখে এসেছি, যেটা ভায়াবল ছিল, যেই পলিটিক্সটা আমরা দেখে বলতে পারতাম যে না ঠিক আছে, এটা এটা দিয়ে চালানো যায়। এই হঠাৎ করে আওয়ামী লীগ এসে পাগল হয়ে কি নোংরামি শুরু করে দিল, যেখানে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা যারা বিএনপি ঘরানার মানুষ, তারা গত 16 বছরের মধ্যে যদি কোনো বিয়ের অনুষ্ঠানেও দাওয়াত পেতাম, আমাদেরকে আলাদা বসানো হতো। আমাদেরকে আলাদা বসানো হতো যে আওয়ামী লীগ আমাদের সাথে বসবে না, আমাদের সাথে কোনো ছবি যেন না আসে। একদিক দিয়ে ভালো, আমাদেরও এখন ওনাদের সাথে কোনো ছবি টবি নাই। এখন যেটা হয়েছে যে আওয়ামী লীগ খুঁজে, মানে মোমবাতি দিয়ে খুঁজলেও এখন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাট এই জিনিসটা আমরা চাই যে আমরা রাজনীতিবিদ হিসাবে আমরা চাই যে আগের রাজনীতিতে যেন আমরা ফিরে যেতে পারি, যেখানে একটা সুসম্পর্ক থাকবে, যে আপনি ক্ষমতায় থাকেন বা বিরোধী দলে থাকেন, যে আপনাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকবে, আপনারা যেন একসাথে কাজ করতে পারেন। আচ্ছা, আমাদের সুরঞ্জিত সেনগুপ্তের সাথে মানে আপনার বাবার মানে দ্বন্দ্বটা আসলে কেন লেগে থাকতো? মানে কোনো কিছু বুঝতে পেরেছেন কিনা বা বাবাকে প্রশ্ন করেছেন কিনা? আমার এখনো মনে আছে, আমি বাবাকে প্রশ্ন করিনি, এটা আমি সুরঞ্জিত সেনগুপ্তকে আমি একবার প্রশ্ন করেছিলাম। এটা বেশ কিছু বছর আগের কথা, প্রায় 18-19 বছর আগের কথা বলছি। ওনার সাথে আমার এক জায়গায় দেখা হয়েছিল। তো উনি আমাকে ডেকে নিয়েছিল, উনি আমাকে ডেকে নিয়ে বলছে তুই তাকারি করে আমার সাথে কথা বলতো, আদর মানে আদর করেই তুই করে বলতো, ওই যে তুই এদিকে আয়। তো আমি গেলাম ওনার কাছে, আমি আদাব বলে ওনার পাশে বসলাম। বলছে তুই জানিস আমরা ওই সংসদের মধ্যে কিছু সাদা কাপড় পরা বেয়ারা আছে? না, বললেন যে জি আমি দেখেছি। বলে যে আমি যখন দেখতাম যে ওই বেয়ারা এই গাঠি গাঠি কাগজপত্র আর বই নিয়ে নামতেছে, তখনই বুঝতাম যে আজকে তোর বাপ তো ফাটাবে। আমি বললাম যে ও আচ্ছা। ও বলে যে আমি এই জিনিসটা আপনাকে এই জন্য বলছি, কারণ এমনকি সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু ওই হাসি ঠাট্টা, আব্বাই কিন্তু যতই সংসদে বসে যতই গালি দেন ওই সম্মানটা ছিল। কোনো শিক্ষিত একজন আসবে, শিক্ষিত একজন মানুষ বক্তব্য রাখবে, ওই যে বইয়ের কথা বললাম। তো আমি বলি যে আপনি কেমনে করে জানেন যে আব্বা বক্তব্য রাখবে? বলে যে
ওই সংসদের বই আর কেউ পড়ে নাই। তা আমি আমি হেসে দিলাম, বললে যে তোর বাপ পড়ছে আর আমি পড়ছি। যে এখন আহ, যেটা বললাম যে হ্যাঁ, সংসদের মধ্যে অনেক ধরনের কথা অনেকজনে বলে, এটা পলিটিক্সের কারণে, কিন্তু আমার মনে হয় যে ব্যক্তিগত সম্পর্কটা ভালোই ছিল, মানে ওইরকম ওইরকম একজনের দুশ্মন হিসেবে দেখতে ওইরকম না। আচ্ছা, এমনিতে যে আপনার বাবার যে ফাঁসির কথা উঠছে বা এই নিয়ে কথা বললাম, মানে ফাঁসি নিয়ে বা মৃত্যুদণ্ড নিয়ে তো অনেক প্রশ্ন এখনো মানুষ পাচ্ছে না উত্তর। তারপরও আপনার কাছে প্রশ্ন যে আপনার বাবার ফাঁসি হবে, যুদ্ধাপরাধী হিসেবে ওনাকে ফাঁসি দেওয়া হবে, তারপরও তো আপনাদের একটা সুবিচার পাওয়ার একটা অধিকার ছিল, মানে সুবিচার পেয়েছেন অথবা পাননি এমন প্রশ্ন নিজেকে করেছেন কিনা, বা আপনারা আসলে কি সুবিচার পেয়েছেন কিনা, মানে যেভাবে প্রশ্ন করা যায় উত্তরটা কি হবে? বাংলাদেশে গত 16 বছরের মধ্যে আমার মনে হয় কেউই সুবিচার পায়নি। আম, এখানে সবাই ঠাট্টা করে বলতো না যে এখানে আর সুপ্রিম কোর্ট, হাই কোর্ট আর লোয়ার কোর্ট না, এখানে সব আওয়ামী কোর্ট। আপনারা যদি আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, আওয়ামী লীগ বলবে যে হ্যাঁ, ওরা তো এত বিচার পেয়েছে, এটাতেই সন্তুষ্ট হওয়া উচিত। আপনি যদি বাকি বাংলাদেশকে জিজ্ঞেস করেন, ওরা সবাই বলবে যে তো ক্যাঙ্গারু কোর্ট ছিল, এখানে কিসের বিচার। আম, এখানে উদ্দেশ্য ছিল, এখানে বলা হয় না যে আমাকে একজন বলছিল যে এই কোর্ট যেটা বানানো হয়েছে, এই কোর্টটা বানানোই হয়েছে ফাঁসি দেওয়ার জন্য। এখানে ওই আগে থেকেই লেখা ছিল যে ফাঁসি হবে। প্রক্রিয়াটা 10 দিন লাগবে নাকি 20 দিন লাগবে নাকি 1 বছর লাগবে, ওইটা আস্তে আস্তে করে ওরা ঠিক করেছে, কিন্তু ডিসিশন অনেক আগে থেকেই ছিল যে এই ব্যক্তিগুলোকে মেরে ফেলতে হবে। যেটা প্রায় ওদের পলিসি হয়ে গিয়েছিল আওয়ামী লীগের জন্য। আহ, যেটা আপনারা 2014 সালের জুলাইয়ের অগস্টে আপনারা বুঝতে পারলেন যে আওয়ামী লীগের জন্য মানুষ হত্যা করা কিছুই না, এটা আমরা অনেক আগে বুঝে ফেলেছিলাম যে আওয়ামী লীগের জন্য হত্যা করা, মানুষ হত্যা করা কিছুই না। ওদের জন্যে, ওদের গোলে পৌঁছানোর জন্য মানুষ মেরে ফেলবে, কেটে ফেলবে, সবই সম্ভব।